হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। লাস্ট ভিডিওগুলো আমি যে ফ্রিকশনের এখন পর্যন্ত দুটো ভিডিও আপলোড করেছি, দুটো ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো এবং এক্সপেক্টেড যে বুঝেছো ওখান থেকে, হ্যাঁ না? মেকানিজম কীভাবে ডেভেলপ করতে হবে সেটা ডেফিনেটলি বুঝেছো। আজকের ভিডিওতে লাস্ট ভিডিও যেটা আমরা করেছিলাম ওখানে ডাবল ব্লক, একটা ব্লকের ওপর আরেকটা ব্লক থাকলে কিভাবে আমরা ফ্রিকশন ফোর্স ডিসাইড করি সেইটা আমরা দেখেছিলাম, ঠিক আছে? আজ আমরা দেখব যে যদি একের ওপর এক, হ্যাঁ, ওয়ান অ্যাবাভ আনাদার, তিনটে ব্লক যদি থাকে, ঠিক আছে, একটার উপরে আরেকটা, তার উপর আরেকটা, তার মানে তিনটে ব্লক যদি একটা অ্যারেঞ্জমেন্টে থাকে তাহলে আমরা কিভাবে ফ্রিকশন ফোর্স ডিসাইড করব, ওই সিচুয়েশনটার উপর আজ আমাদের আলোচনা, ঠিক আছে? এক্সপেক্ট করব ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো দেখবে, কোথাও স্কিপ করার ব্যাপারে ভাববে না। হ্যাঁ, এরকম হতে পারে যে কোনো কোনো পয়েন্ট হয়তো স্টার্টিংয়ে তোমার মনে হচ্ছে এই জিনিসগুলো তো জানি, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি ভিডিওটা পুরো দেখবে ততক্ষণ পর্যন্ত তোমার পক্ষে এটা ডিসাইড করা খুব মুশকিল, খুব কঠিন যে এই ভিডিওটা তোমার কতখানি ইউজফুল, কতখানি কাজে লাগার মতো কন্টেন্ট এখানে আছে, ঠিক আছে? সেই জন্য ভিডিওটাকে পুরো দেখো, মাঝে স্কিপ করো না। ভিডিওটা পুরো দেখার পর যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, যাতে তোমাদের জন্য আরও অনেক ভিডিও বানাতে পারি, সেই উৎসাহটা না আসে তোমাদের তরফ থেকে। ভিডিও ভালো লাগলে কমেন্ট করো এবং অবশ্যই একটা জিনিস করো, যেটা হচ্ছে ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলের ব্যাপারে বাকিদের জানাও, বন্ধুদের জানাও, রেকমেন্ড করো, যাতে চ্যানেলটা আরও অনেক তোমাদের মতো আরও অনেক স্টুডেন্টের কাছে পৌঁছতে পারে। সবাই যাতে এই ফ্রি অনলাইন প্ল্যাটফর্ম, ইউটিউবের এই যে ফ্রি অনলাইন প্ল্যাটফর্ম, এটার যেন অ্যাডভান্টেজ নিতে পারে, সবাই বাড়িতে বসে যেন এই প্যান্ডামিকে পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। ওকে, সো লেটস বিগিন। তো চলো আজকের ডিসকাশন, হাউ টু ডিসাইড ফ্রিকশন ফোর্স when there are three blocks in contact. অ্যারেঞ্জমেন্ট এরকম, এটা একটা ফার্স্ট ব্লক, তার উপর এটা আরেকটা ব্লক, তার উপর এটা আরেকটা ব্লক, ঠিক আছে? এদেরকে ধরো এ বি সি দিয়ে নেমিং করছি, মাস ভ্যালু ওয়াইজ ধরো M1 M2 M3, ঠিক আছে? অল সারফেসেস আর রাফ, তার মানে এই সারফেসটার কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন μ1, এখানে μ2 আর এখানে μ3, ঠিক আছে? এবার ধরো যখনই এইরকম একটা অ্যারেঞ্জমেন্টে তোমাকে দিয়ে দেবে যে ফোর্স ইজ অ্যাপ্লাইড অন এনি ওয়ান ব্লক, এই তিনটে ব্লকের মধ্যে যে কোনো একটাই ফোর্স অ্যাপ্লাইড যখনই বলবে, অ্যান্ড তার জন্য ডিউ টু দ্যাট অ্যাপ্লাইড ফোর্স, তারপর যদি তোমার থেকে জানতে চাওয়া হয় যে কোন ব্লকটার কত এক্সেলারেশন হবে, ঠিক আছে? আইদার ধরো ফোর্স দিয়ে M1টাকে পুল করা হলো, টানা হলো, বা M2তে ফোর্স লাগানো হলো, বা M3তে ফোর্স লাগানো হলো, ঠিক আছে? যেটাতেই ফোর্স লাগানো হোক, তারপর রেজাল্ট হিসেবে সব ব্লকগুলোতেই এক্সেলারেশন জানতে চাওয়া হলো। তাহলে প্রশ্ন হচ্ছে যে ফোর্স তো একটা ব্লকে লাগানো হচ্ছে, তাহলে সেটা মুভ করতে পারে, সেটার উপর এক্সেলারেশন কথাটা বোঝা যায়, বাকিগুলোর ওপরও কেন এক্সেলারেশন জিজ্ঞেস করছে? এটাই তো প্রশ্ন, তাই তো? তো আমরা দেখবো সেই মেকানিজমটা কিভাবে আমরা একটা বডিকে যদি আমরা একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে পুল করি, মানে টানি বা ধাক্কা দিই পেছন থেকে, না পুশ করি, সেক্ষেত্রে সেই বডিটার করসপন্ডিং মোশনের ব্যাপারে আলোচনা, সেটা বোঝা যায়। বাকি ব্লকগুলোর ওপরও কেন আলোচনার কথা আসছে, কেন এক্সেলারেশনের কথা আসছে, সেটা যতক্ষণ আমরা ফ্রি বডি মেকানিজমটা, ফ্রি বডি ডায়াগ্রাম মেকানিজমটা বুঝবো না, ততক্ষণ পর্যন্ত সেই জায়গায় পৌঁছানো মুশকিল, সেই জায়গায় পৌঁছে বোঝা মুশকিল যে কেন অন্য ব্লকগুলোরও এক্সেলারেশনের কথা জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে? তো চলো সবার আগে আমি ধরলাম M1 থেকে স্টার্ট করি। ফর এক্সাম্পল M1 ব্লকটায় একটা ফোর্স লাগানো হলো F, তাহলে যখনই M1 ব্লকটায় ফোর্স লাগানো হবে তার মানে হলো যে ইট ইজ দ্য ব্লক M1 মাসের, যেটা কিনা ব্লক এ, সেটার মুভ করার টেন্ডেন্সি আসবে, ঠিক আছে? তাহলে আমি যদি ব্লক এটার ফ্রি বডি ডায়াগ্রামের কথা ভাবি, ঠিক আছে, তাহলে যেই ব্লক এটা মুভ করার কথা ভাববে, আমরা যখনই আলোচনা শুরু করব অ্যাবাউট দ্য মোশন অফ ব্লক এ, যখনই আমরা আলোচনা শুরু করব অ্যাবাউট দ্য মোশন অফ ব্লক এ, তাহলে এটার ওপরে ফোর্স লাগলো, ঠিক তো?
এবার দেখো m1 মাস, এটার ওয়েট m1g ডাউনওয়ার্ড, গ্রাউন্ডে কন্ট্যাক্ট ফোর্স অন m1 ইজ n1। এবার m1 এর ওপরের সারফেসে কন্ট্যাক্ট ফোর্স ধরে নিলাম n2। তাহলে যখনই m1টাকে ডান দিকে ফোর্স দিয়ে টানা হবে, ঠিক আছে, তাহলে m1 এর টেন্ডেন্সি অফ মোশন, হ্যাঁ মোশন হবে এ কথা বলছি না, কিন্তু টেন্ডেন্সি অফ মোশনটা তো আনডাউটেডলি কোন দিকে হবে, তৈরি হবে ডান দিকে। যেই ডান দিকে টেন্ডেন্সি অফ মোশন তৈরি হবে, তার মানে m1 ডান দিকে যেই সরতে চাইছে, কার সাথে কন্ট্যাক্টে, কোন কন্ট্যাক্টে, গ্রাউন্ডের রেসপেক্টে, আর m1 এর ওপরে কে রয়েছে m2। তার মানে এদিকে গ্রাউন্ডও আটকাবে আর এদিকে m2র কন্ট্যাক্ট থেকেও ফ্রিকশন ফোর্স কাজ করবে। তার মানে দুটো ফ্রিকশন ফোর্স কাজ করবে, F1 F2। F1টাকে লেখা যাবে μ1 n1 আর F2টাকে লেখা হবে μ2 n2। ঠিক তো, বুঝতে পারছো? তাহলে আমরা এখানে n1টা কি বুঝবো, n1 উইল বি দ্য ওয়েট অফ অল থ্রি ব্লকস। যে সারফেসের ওপর যতগুলো মাস থাকবে তাদের টোটাল ওয়েটটাই হবে সেই সারফেসের কন্ট্যাক্ট ফোর্স। তাহলে গ্রাউন্ডের ওপরে প্র্যাকটিক্যালি তিনটে ব্লক রয়েছে, তিনটে ব্লকেরই ওয়েট গ্রাউন্ডে পড়বে। তাহলে n1টা হবে সকলের তিনটে ব্লকের ওয়েটের ইকুয়াল, আর n2টা হবে m2 প্লাস m3 ইন্টু জি। কারণ n2 কোন সারফেসটায় কাজ করছে, m1 এর ওপরের সারফেসটায়। তাহলে এই সারফেসের ওপরে তো, এই সারফেসের ওপরে m2 আর m3 রয়েছে, সেখানে এখানে যে কন্ট্যাক্ট ফোর্সটা তৈরি হবে n2, সেটা হবে m2 আর m3-র ওয়েটের ইকুয়াল। ঠিক আছে, এবার হলো প্রথম কথা হলো এটা যে m1 ব্লকটায় ফোর্স লাগানো হয়েছে ডান দিকে, m1 ব্লকটা আদৌ মুভ করবে কি করবে না সেইটা প্রথমে আগে আমাদের ভেরিফাই করতে হবে। আগে সেটা যাচাই করে দেখতে হবে যে m1 এর ওপর ফোর্স লাগছে ঠিকই, কিন্তু ফোর্স লাগলেই কি m1কে মুভ করানো সম্ভব? যে কোনো ম্যাগনিটিউড অফ ফোর্স লাগিয়েই কি m1কে রিয়েল মোশন, অ্যাবসলিউট মোশন দেওয়া সম্ভব? সেটা কখন সম্ভব? যখন F1 মানে F এর ভ্যালুটা m1 এর ওপর এই যে দুটো ফ্রিকশনাল ফোর্স, লিমিটিং ফ্রিকশন বাই দ্য রেসপেক্টিভ সারফেসেস, এদের যে অপোজিং এফেক্ট F1 প্লাস F2, এই দুটোর সাম অফ ভ্যালুর থেকে যদি অ্যাপ্লাইড ফোর্সটা বেশি হয় তবেই m1কে মুভ করানো সম্ভব। তার মানে এখানে আমরা দুটো কন্ডিশন দেখব। কন্ডিশন 1 যে ইফ অ্যাপ্লাইড ফোর্স ইজ ফাউন্ড লেস দেন F1 প্লাস F2, মানে যে দুটো ফোর্স দিয়ে আটকানো হচ্ছে, যে দুটো ফোর্স লাগিয়ে ওটাকে আটকানো হচ্ছে, তার থেকে যদি আমি দেখি যে অ্যাপ্লাইড ফোর্সটা কম, তাহলে কোনো অবস্থাতেই m1টাকে গ্রাউন্ডের রেসপেক্টে বা m2-র রেসপেক্টে মুভ করানো সম্ভব নয়। সেক্ষেত্রে এটার মানে হলো m1 ক্যানট মুভ। এটার মানে হবে তাহলে m1 ক্যানট মুভ, m1কে তাহলে মুভ করানো সম্ভব নয়। তাহলে m1 যদি না মুভ করে তাহলে m2 আর m3ও মুভ করবে না। দিস ইমপ্লাইজ দ্যাট none of the given masses তার মানে কেউ মুভ করতে পারবে না যদি এই কন্ডিশনটা তৈরি হয়। সেটা কীভাবে বুঝবে? সেটা তো যখনই তোমার অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু দেবে আর তুমি যখন F1 F2টা ক্যালকুলেট করে নেবে, কারণ F1 মানে μ1 n1, এই যে আমি বলে দিলাম n1টা কত হবে, এই সারফেসে n2টা কত হবে, মাস ভ্যালু দেওয়া থাকলে n1 n2-র ভ্যালুও পেয়ে যাবে, তাই না? μ1 μ2 দেওয়া থাকবে, তার মানে এক্স্যাক্ট নিউমেরিক্যাল ভ্যালু অফ F1 and F2 দুটোই পেয়ে যাবে। তাহলে যখনই তুমি F1 আর F2টা পেয়ে যাচ্ছ তখনই তুমি ক্যালকুলেট করতে পারছো F1 প্লাস F2টা কি। সেক্ষেত্রে F1 প্লাস F2 সাথে কার কম্পেয়ার হবে? অ্যাপ্লাইড ফোর্সের। যদি অপোজিং ফোর্সগুলো, দ্য ফোর্স উইথ উইচ ইট ইজ পুলড টু ক্রিয়েট দ্য মোশন, তার থেকে যদি যে মোশন ক্রিয়েট করাতে চাইছে তার থেকে যদি অপোজিং ফোর্সগুলো বেশি হয়, তাহলে প্রশ্নই ওঠে না m1 এর মুভ করার। তাহলে m1 মুভ করবে না, আর m1 না মুভ করলে বাকি দুজনেও m2 m3ও মুভ করতে পারবে না। ঠিক আছে, কিন্তু এটা যদি নেক্সট পারমিসিবল কন্ডিশনটা দেখি, এরকম তো হতে পারে কোনো সিচুয়েশনে অ্যাপ্লাইড ফোর্সটা অপোজিং ফোর্সের থেকে বেশি হলো, দুটো যে অপোজিং ফোর্স F1 প্লাস F2 তার থেকে অ্যাপ্লাইড ফোর্সটা বেশি হলো। তো যদি অ্যাপ্লাইড ফোর্সটা F1 আর F2-র অপোজিং ফোর্স থেকে বেশি হয়,
তাহলে তখন হবে যে মোশন উইল বি পারমিসিবল, তখন রিয়েল মোশন সম্ভব কার, m1 এর। তখন এটা হয়ে যাবে অ্যাপ্লাইড ফোর্স মাইনাস F1 মাইনাস F2 দ্যাট উইল বি ইকুয়াল টু m1a1। তাহলে তখন m1 এর রিয়েল মোশন ডান দিকে পসিবল হচ্ছে, এ একটা রিয়েল মোশন পাবে ডান দিকে উইথ এক্সেলারেশন, অ্যাজিউম করে নিলাম a1, ঠিক আছে। এবার কি হবে, যদি এই m1টার এই এক্সেলারেশনটা তৈরি হয়ে যায়, তাহলে m1 ইজ মুভিং রাইটওয়ার্ড, তার মানে ব্লক এটা এবার রাইটওয়ার্ড মুভ করছে, ডান দিকে মুভ করছে। তাহলে যখনই এটা ডান দিকে মুভ করবে, তখনই এর কন্ট্যাক্টে থাকা যে m2টা রয়েছে, m2-র ওপর কী হবে, m2 ইন্টু a1, এটা কি সুডো ফোর্স কাজ করবে। এই সুডো ফোর্সটা দিয়ে কি হবে, সুডো ফোর্সটা দিয়ে m2 নিজেকে নিজের জায়গায় ধরে রাখার চেষ্টা করবে। তার মানে হচ্ছে যেই এটা নন ইনার্শিয়াল রেফারেন্স হয়ে গেল, সেই নন ইনার্শিয়াল রেফারেন্স হওয়ার জন্য m2-র ওপর কী হবে, সুডো ফোর্সের টেন্ডেন্সি আমরা পড়েছি লজ অফ মোশনে, তোমরা নিশ্চয়ই জানো যে যখনই কোনো একটা মাস নিজেকে কোনো এক্সেলারেটেড বডির কন্ট্যাক্টে পায়, তখনই সে নিজের উপর সুডো ফোর্স এক্সপিরিয়েন্স করে। যেমন হয় না, গাড়িতে আমরা বসে থাকি, নর্মালি বসে আছি, একটা বাসে বসে রয়েছি, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে, ততক্ষণ পর্যন্ত ধীর স্থির বাসে বসে রয়েছি যতক্ষণ পর্যন্ত বাস ছাড়েনি, গাড়িটা ছাড়েনি। দ্য মোমেন্ট ড্রাইভার এসে বসলো, গাড়ি স্টার্ট করলো, যেই বাস চলতে শুরু করলো, প্রথম ঝটকা বডি পেছনের দিকে। স্কুটারে বসেছো, বাইকে বসেছো, যেই বাইক চলতে শুরু করলো, হঠাৎ বডি পেছনের দিকে, কে পেছনের দিকে নিয়ে গেল বাবা, সুডো ফোর্স। দ্য মোমেন্ট যেই গাড়িটা এক্সেলারেশন পেলো, কারণ যখন কোনো একটা বডি রেস্টে রয়েছে, রেস্ট থেকে মোশনে আসার তো একটাই উপায়, উইদাউট ড্রাইভিং ফোর্স, উইদাউট এক্সেলারেশন একটা বডি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তুমি বলছো ইউ নেই, ইউ জিরো, আর এও যদি না দাও, তাহলে ভি ডিফাইন্ড হবে কী করে, তাহলে অন্য ইনস্ট্যান্টের ভেলোসিটি আসবে কোথার থেকে, তাই না। তার মানে অন্য কোনো ইনস্ট্যান্টে ভেলোসিটি আনতে গেলে কী করতে হবে, এক্সেলারেশন দিতে হবে। তো যেই গাড়িটাকে এক্সেলারেশন দিলে, তৎক্ষণাৎ গাড়িটা কী হয়ে গেল, নন ইনার্শিয়াল রেফারেন্স, এক্সেলারেটেড রেফারেন্স ফ্রেম। তাহলে গাড়ির উপর বসে থাকা তুমি, বিং দ্য ইনার্শিয়াল মাস, সবসময় চাইবে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে দূরে থাকতে। তাহলে তখন তোমার বডি কী হবে, তার থেকে সে এগোচ্ছে সামনের দিকে, তোমার বডি তার থেকে সেপারেট সরে যেতে চাইছে, দ্যাটস ওয়াই ইট ইজ টেন্ডিং টু লিনিং ব্যাকওয়ার্ড, ও পেছনের দিকে ঝুঁকে যাচ্ছে। দ্য সেম থিং উইল হ্যাপেন দ্য মোমেন্ট m1 এক্সেলারেশন পেল, m1 এর কন্ট্যাক্টে থাকা m2 তৎক্ষণাৎ নিজেকে m1 থেকে সরিয়ে নেওয়ার জন্য একটা ব্যাকওয়ার্ড টেন্ডেন্সি তৈরি হবে। এই টেন্ডেন্সির জন্য এমন নয় যে m2 সরাসরি পেছনের দিকে ছুটে পালিয়ে যাবে, কারণ সুডো ফোর্সটা থিওরিটিক্যালি কনসেপচুয়ালি কী হয়, ভার্চুয়াল ফোর্স, হ্যাঁ, এটা কল্পনার ফোর্স, ভার্চুয়াল ফোর্স, ইম্যাজিনারি ফোর্স। এ একটা টেন্ডেন্সি অফ সেপারেশন তৈরি করতে পারে, বাট রিয়েল মোশন করতে পারবে না। তার মানে রিয়েল সেন্সে অ্যাবসলিউটলি লেফটওয়ার্ড মুভ করতে পারবে না, কিন্তু টেন্ডেন্সি তৈরি হবে, এবং যেই টেন্ডেন্সি তৈরি হবে, ইমিডিয়েট সেই টেন্ডেন্সিটাকে আটকানোর জন্য অন m2 F2 কাজ করবে। কে অফার করবে m2কে এই F2টা, m1, কারণ m1 থেকে m2 পেছনের দিকে সরে যাওয়ার টেন্ডেন্সি তৈরি করছে। ফ্রিকশন ফোর্স অপোজেস রিলেটিভ সেপারেশন, ঠিক আছে। এই F2টা যেই লাগলো, এর ফলে এর মধ্যে রিয়েল টেন্ডেন্সি অফ মোশন এইদিকে তৈরি হবে। রিয়েল টেন্ডেন্সি অফ মোশন, যেই এইদিকে রিয়েল টেন্ডেন্সি অফ মোশন তৈরি হলো, বুঝতে পারলে, তৎক্ষণাৎ কী হবে, m2কে তার ওপরের সারফেসে কে রয়েছে m3, সে m2-র মোশনটাকে আটকাতে চাইবে। তার মানে নাও এবার m2-র ওপর দুটো ফ্রিকশন ফোর্স তৈরি হয়ে গেল, m2-র ওপর দুটো ফ্রিকশন ফোর্স তৈরি হলো, একটা সামনের দিকে F2 উইচ ইজ μ2n2, তাই না। F2টা কত, μ2n2, এই সারফেসে আমরা জানি n2, এখানে ওয়েট অ্যাক্ট করছে m2g, ওপরের সারফেসটায় n3 ধরে নিলাম কন্ট্যাক্ট, তাহলে এখানে F3, সেই F3টা কত, μ3n3। তার মানে এখানে আবার m2-র ওপর একটা ফেভারেবল, একটা ফ্রিকশনাল ফোর্স মোশনকে ফেভার করছে, আরেকটা ফ্রিকশনাল ফোর্স মোশনকে থামাতে চাইছে, মানে অপোজ করতে চাইছে। তার মানে এখানে হচ্ছে টু গেট মোশন,
টু গেট রিয়েল মোশন, এখানে m2-র ওপর টু গেট রিয়েল মোশন কি হতে হবে, f2 নিড টু বি গ্রেটার দেন f3। যদি f2টা f3-র থেকে বেশি হয় তবেই m2-র রিয়েল মোশন হবে, আর যদি সেটা না হয় তাহলে m2-র সেপারেশন হবে না। কার রেসপেক্টে, m3-র রেসপেক্টে। m1-এর রেসপেক্টে তো অলরেডি ও ব্যাকওয়ার্ড টেন্ডেন্সি নিয়েই নিয়েছে, যার জন্য f2 ফরওয়ার্ড হয়েছে, ঠিক আছে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এখানে f2টা f3 থেকে বেশি হবেই এরকম তো জরুরি নয়, যদি না হয় তাহলে কি হবে, যদি না হয় তাহলে কি হবে, ধরো তার দুটো, এখানে আবার ফার্দার দুটো কন্ডিশন, আবার কন্ডিশন 1, ইফ f2 ইজ ধরে নিলাম লেস দেন f3, দেন m2 cannot move relative to m3। তাহলে কি হবে, m2টা m3-র রেসপেক্টে রিলেটিভলি মুভ করতে পারবে না, তার মানে সেপারেট হবে না। দ্যাট ইজ m2 cannot get separation, m2 cannot get separation from m3 and resulting structure, তখন দেখো রেজাল্টিং স্ট্রাকচারটা কি দাঁড়াবে, রেজাল্টিং স্ট্রাকচার উইল বি এরকম হয়ে যাবে, m3 যেন মনে হচ্ছে m2-র সাথে স্টিক করে রয়েছে, আর এইটা একটা এই এটা ভুলে গিয়ে এটাকে একটা সিঙ্গেল বডি m2 প্লাস m3-র একটা সিঙ্গেল বডি ভাবতে হবে, যাকে কে মুভ করাচ্ছে, f2 একাই মুভ করাচ্ছে, কারণ f2 এবার m2-কে m3 থেকে সরিয়ে আলাদা মুভ করাতে পারছে না, কারণ m3 m2-কে নিজের থেকে সেপারেট হতে দিচ্ছে না। তাহলে কি হবে, f2 তো অলরেডি অ্যাক্ট করে গেছে m2-তে, তাহলে সে করবে কি, m2 আর m3-কে একসাথে নিয়ে যাবে, তার মানে f2 উইল ক্রিয়েট আ কম্বাইন্ড মোশন অফ m2 অ্যান্ড m3 উইথ সার্টেন অ্যাক্সেলারেশন, লেট ইট বি a ড্যাশ। বুঝতে পারলে? তাহলে যদি এখানে এই কন্ডিশনটা পাওয়া যায় যে অপোজিং ফোর্স অন m2 দ্যাট ইজ বাই f3, সেটা যদি m2-তে যে প্রথম মোশনটা এনে দিতে চাইছে ফেভারেবল মোশন বাই f2, তার থেকে f3টা যদি অপোজিং ফোর্স যদি ফেভারেবল ফোর্সের থেকে বেশি হয়, তার মানে m3 m2-কে আটকে দিয়েছে সেপারেট হওয়া থেকে, কিন্তু f2 তো অলরেডি অ্যাক্ট করে গেছে, তার ফলে f2-র জন্য m2 আর m3 কম্বাইন্ডলি মুভ করবে, যদি এই কন্ডিশনটা হয়। বুঝতে পারছো কি না, ক্লিয়ার হচ্ছে? আর যদি না হয়, যদি উল্টোটা হয়, তাহলে m2 একা মুভ করবে, তখন m2 একা মুভ করবে, তখন আমরা এর নেক্সট কন্ডিশনটা লিখতে পারবো, এর নেক্সট কন্ডিশন যেটা হবে যে ইফ f2 ইজ গ্রেটার দেন f3, f2টা যদি গ্রেটার দেন f3 হয়, তখন কি হবে দেখো, তখন হয়ে যাবে f2 মাইনাস f3 দ্যাট ইজ ইকুয়াল টু m2 a2। f2টা জানো কি লিখতে হবে, f2 লিখতে হবে μ2 n2 আর f3 লিখতে হবে μ3 n3। তাহলে এবার ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে, বসিয়ে দিলেই আমার যা যা ভ্যালু থাকবে সেই হিসেবে আমি a2 পেয়ে যাব। বুঝতে পারছো? ক্লিয়ার হচ্ছে কিনা কনসেপ্ট? একদম স্টেডিলি স্টেপ বাই স্টেপ, কোনো চাপ নেওয়ার ব্যাপার নেই, হ্যাঁ, একদম স্টেপ ধরে 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 আমরা এগোবো, হ্যাঁ, পুরো কনসেপ্ট তৈরি হবে, মানে একটা ডিসকাশন থেকে তোমায় ভেরিয়েশন মানে ভ্যারাইটি অফ কনসেপ্ট তোমার বিল্ড আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমার বাকি রইল লাস্ট m3, আর তো কিছু নেই, সবাই মুভ করে গেছে, বেচারা m3 দেখছে m1 রিয়েল অ্যাক্সেলারেশন নিয়ে চলে গেল, m2 রিয়েল অ্যাক্সেলারেশন নিয়ে চলে গেলো, তাহলে m3 একা কী করবে, তাহলে m3-র ওপর এই কন্ডিশনটা, m3-র ওপর সেপারেট অ্যাক্সেলারেশন তখন হবে when it is under condition 2, তখন এটার ওপর f3 কাজ করবে, কারণ যখন ওই একই কনসেপ্ট, যখন m2 a2-তে চলে গেল তখন এর মধ্যেও তো m3 a2-র সুডো ফোর্স তৈরি হলো, তাই না? এর মধ্যে সুডো ফোর্স তৈরি হলো, তাহলে সুডো ফোর্সের কন্ডিশন হিসেবে m3 নিজেকে ধরে রাখতে চাইলে m2 ডান দিকে চলে যাচ্ছে,
তাহলে এম টু কি দেখছে এম থ্রি ইজ রিলেটিভলি গোয়িং ব্যাকওয়ার্ড, তাহলে ওটাকে আটকানোর জন্য ফরওয়ার্ড ফ্রিকশন ফোর্স, দ্যাট ইজ মিউ থ্রি এন থ্রি। এটা একমাত্র ফ্রিকশনাল ফোর্স অ্যাপিয়ারিং অন এম থ্রি, তাহলে এটার জন্য কি হবে এম থ্রি একটা রিয়েল অ্যাক্সেলারেশন পেয়ে যাবে। বুঝতে পারছো? এই হলো মজার গল্প। তার মানে এটা হয়ে গেল এফ থ্রি মানে মিউ থ্রি এন থ্রি দ্যাট ইজ ইকুয়াল টু এম থ্রি এ থ্রি। তাহলে দেখো তো আমরা সব ব্লকগুলোরই অ্যাবসলিউট অ্যাক্সেলারেশন পেলাম তো নাকি? সব ব্লকগুলোর এম ওয়ানের অ্যাবসলিউট অ্যাক্সেলারেশন পেলাম, এম টুর অ্যাবসলিউট অ্যাক্সেলারেশন পেলাম, এম থ্রি। এবার এটাও দেখলাম যে যদি অ্যাবসলিউট অ্যাক্সেলারেশনগুলো সেপারেট মোশন পসিবল না হয় তাহলে কি কি হতে পারে। যখন এম ওয়ানের জন্য দেখলাম তার লিমিটিং ইকুইলিব্রিয়ামকে এক্সিড না করতে পারলে কী হবে, এম টুর জন্যও দেখলাম, আর এম থ্রির জন্য তো একটাই ফোর্স, তার মানে তাকে অপোজিং ফোর্স আর লাগছে না। যে ফ্রিকশনাল ফোর্সটা এম থ্রির উপর অ্যাক্ট করবে সেটাই এম থ্রিকে কী করে দেবে, রিয়েল মুভমেন্ট, রিয়েল অ্যাক্সেলারেটেড মোশন প্রোভাইড করে দেবে। তাহলে বুঝতে পারলে যে কিভাবে আমরা থ্রি ব্লক অ্যারেঞ্জমেন্ট সিচুয়েশনকে সলভ করতে পারি। ঠিক আছে।